আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ভারতের সঙ্গে আমাদের যে ৭টি রাজ্য রয়েছে, ভারতের ৭টি রাজ্য রয়েছে এবং সেই ৭টি রাজ্যের সঙ্গে আমাদের সীমান্ত, সেই সীমান্তে এখন রীতিমতো অশনির সংকেত দেখা দিয়েছে। অনেক আগের থেকেই মায়ানমারের সীমান্তে আমরা বলতে গেলে বিপদগ্রস্ত অবস্থায় আছি। বাংলাদেশ এবং মায়ানমারের যে নো ম্যানস ল্যান্ড আছে, সেই এলাকা ঘিরে লক্ষ লক্ষ রোহিঙ্গা, হাজার হাজার অস্ত্রধারী বিভিন্ন জাতিগোষ্ঠীর যারা যোদ্ধা, সেখানে আরাকান আর্মি, কুকি চিন থেকে শুরু করে আরও অনেকে। আর সীমান্তের এপারে বাংলাদেশে প্রায় 15 লাখ রোহিঙ্গা, এদের একটা বিরাট অংশ অপরাধী, বিরাট অংশ অস্ত্রধারী। এদের কারণে কি হলো, পুরো টেকনাফ, উখিয়া, কক্সবাজার, 3টি পার্বত্য জেলা, এগুলো সহ এমনকি আমাদের যে চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম শহর, বিভাগীয় শহর, আমাদের প্রাণ, এই অঞ্চল আমাদের হাতছাড়া হয়ে যাওয়ার আতঙ্ক বিরাজ করছে। এবং যে ধরনের কথাবার্তা ব্যাংকক থেকে আরাকান আর্মি বলছে, কুকি চিন বলছে, যে সকল কথাবার্তা আমেরিকার যে সকল বুদ্ধিজীবী রয়েছে যারা বার্মা অ্যাক্ট বাস্তবায়ন করতে চায়, তারা আমাদের ওই অঞ্চলকে কেন্দ্র করে, অর্থাৎ বৃহত্তর চট্টগ্রামকে কেন্দ্র করে এবং মায়ানমারের আরাকান অঞ্চলকে নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র গঠন করার যে পরিকল্পনা তারা করে যাচ্ছে, এবং সেই পরিকল্পনার প্রেক্ষিতে সেখানে যেভাবে যুদ্ধ বাঁধিয়ে রাখা হয়েছে, এটি আমাদের দেশের যারা নিরাপত্তা বিশ্লেষক, নিরাপত্তা রক্ষার দায়িত্বে যারা আছেন, সেনাবাহিনী, তাদের ঘুম রীতিমতো হারাম করে ফেলেছে। কক্সবাজার অঞ্চলে যাদের ব্যবসা রয়েছে, বাণিজ্য রয়েছে, হোটেল রয়েছে, মোটেল রয়েছে, এমনকি চট্টগ্রাম কেন্দ্রিক যাদের ব্যবসা বাণিজ্য রয়েছে, তারা কেউ এই রোহিঙ্গা সমস্যা সৃষ্টি হওয়ার পর সুখে নেই, শান্তিতে নেই। আমাদের আবেগিক প্রবণ বাঙালি যখন এই রোহিঙ্গা সমস্যার সৃষ্টি হলো, তাদেরকে আহলান সাহালান স্বাগতম জানানোর জন্য হাজার হাজার মানুষ, এই দাড়ি টুপিওয়ালা আমাদের ইসলামপন্থী যারা লোকজন রয়েছেন, তারা ইমানি দায়িত্ব পালন করার জন্য কক্সবাজারে ছুটে গেলেন। ওই সময় তো আমি বলেছিলাম যে এরা এতটা খারাপ, এতটা বজ্জাত, এই রোহিঙ্গারা, তাদের ইতিহাস, এই মুঘল আমলের তারা কি অপকর্ম করেছে, এগুলো নিয়ে আমি টেলিভিশন টক শোতে বহুবার বলেছি এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় লিখেছি যে এদের মতো এরকম বাজে স্বভাবের কোনো লোক নেই। আজকের যারা আলেম ওলামা তাদেরকে স্বাগত জানাচ্ছেন, খুব দ্রুত এদের জন্য সবাইকে কাঁদতে হবে, সবাইকে কাঁদতে হবে, এবং এখন পরিস্থিতি প্রায় সেই পর্যায়ে রয়ে গেল। এবার আমরা এই সীমান্ত বাদ দিয়ে পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের যে সীমান্ত রয়েছে, সেই সীমান্তর কয়েকগুলো এলাকা, যশোর, খুলনা, এরপর কুষ্টিয়া, এরপর চাঁপাইনবাবগঞ্জ, এরপর আমাদের উত্তরবঙ্গের দিনাজপুর, শিলিগুড়ি, এই যে অঞ্চলগুলো রয়েছে, তো এখানে আমাদের যে মোটামুটি একটা সহ অবস্থান, শান্তিপূর্ণ একটা অবস্থান ছিল মমতা ব্যানার্জির জমানাতে। শুধুমাত্র তিস্তা প্রকল্প এবং পদ্মা ব্যারেজ নিয়ে ভারতের সাথে আমাদের যে কূটনৈতিক পর্যায়ে আমাদের যে মতদ্বৈধতা, ওই পর্যায়ে ছিল, কিন্তু সীমান্তে কখনো মারামারি, হানাহানি, কাটাকাটি ওইরকম ঘটেনি। যেটা হয়েছে সেটা হলো বাহিনীগুলোর মধ্যে, আমাদের বিজিবি, ওদের বিএসএফ, তারা গোলাগুলি করেছে এবং সীমান্তের আমাদের অংশের মানুষের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, ভারতের মানুষের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। আমাদের অংশগুলো আমাদের পত্রিকায় এসেছে যে বিএসএফ এইভাবে গুলি করে এত লোককে মেরে ফেলেছে। আবার আমাদের বিজিবি যাদেরকে গুলি করে মেরেছে, এই খবর আমাদের দেশে আসেনি, কিন্তু এগুলো ভারতীয় পত্রপত্রিকায় ব্যাপকভাবে আসছে। ফলে এই সীমান্ত উত্তেজনার বাইরে মূলত আমাদের আসলে ওইরকম মেজর কোনো সমস্যা ছিল না। পুরো মমতা ব্যানার্জির জমানায়, তার আগে জ্যোতি বসুর জমানায়, বিমান বসুর জমানাতে, বা অন্য যারা বামপন্থী সরকার ছিলেন, এমনকি একেবারে সে 1953 থেকে যখন ডাক্তার বিধানচন্দ্র রায় ছিলেন, তখন থেকে আসলে আমাদের সাথে ওইরকম কোনো সমস্যা হয়নি।
এমনকি যখন নকশাল আন্দোলন চলছিল চারু মজুমদারের, ঠিক ওই সময়টা তো সীমান্ত বলতে গেলে খোলাই ছিল। তো সেই দিক থেকে এইবারে প্রথম শুভেন্দু যখন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে আসীন হলেন, এখন থেকে এই এলাকাগুলোতে সীমান্তে মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলো অনিবার্য হওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে। এবং এই সীমান্ত নিয়ে যদি আমাদের সাথে ভারতের যুদ্ধ শুরু হয়ে যায়, এটা অস্বাভাবিক কিছু না, এবং ভারত এরকম কিছু একটা চাচ্ছে। গত ২ বছর ধরে আমরা শুনে আসছি ভারতের পত্রপত্রিকায় ভীষণভাবে ভারত সরকারকে প্রভোগ করা হচ্ছিল যে এখনই বাংলাদেশে সৈন্য পাঠিয়ে বাংলাদেশ দখল করা উচিত, এখনই সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে মোহাম্মদ ইউনূসের সরকারকে, তারা ঠাট্টা করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মোহাম্মদ ইউনূস বলতো, আর কেউ কেউ বলতো মিয়া ইউনূস। মানে ওই যে একজন পর্নো তারকা আছেন মিয়া খলিফা, সেই মিয়া খলিফার নামের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা নাম সংযোগ ঘটিয়ে তাকে একজন বাজে মানুষ হিসেবে চিহ্নিত করার মানুষে ভারতীয় পত্রপত্রিকার বা সাংবাদিক যে সকল লোকজন ইউটিউবে আসতো বা তাদের যে সকল মিডিয়াতে তারা কথা বলতো, তারা এই দুটো শব্দ উচ্চারণ করতো, মোহাম্মদ ইউনূস। এখানে মোহাম্মদ শব্দটিকে অপমান করা হতো, আর মিয়া ইউনূস মানে এখানে মিয়া কথা বলে ওই মিয়া খলিফার সঙ্গে মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে লাঞ্ছিত করার চেষ্টা করে তারা বলতো যে আমরা ওখানে কামান সেট করেছি, আমরা ওখানে দূরপাল্লার বা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র করেছি, ওখানে 1 ব্যাটালিয়ন সৈন্য আছে, ওখানে 1 রেজিমেন্ট সৈন্য আছে। এরকম নানা রকম গল্পগুজব শুনে আমরা ভয় ছিলাম যে কোনো সময় সীমান্তে মারামারি লেগে যেতে পারে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে সেটা হয়নি। এরপরে যখন তারেক রহমান সাহেব ক্ষমতায় এলেন, আমরা ধরে নিলাম যে ভারতের সঙ্গে